ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন করার যুক্তিতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান এই 4 দেশের মধ্যে গঠিত হয় কোয়াড, যা চীন বিরোধী জোট বলে পরিচিত। গেল 10 মে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হুঁশিয়ার করেছেন, চীন বিরোধী এই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করলে তা চীন বাংলাদেশ সম্পর্কের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। এই মন্তব্যকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, চীন আগ বাড়িয়ে কথা বলছে। এর ব্যাখ্যায় আজ চীনের রাষ্ট্রদূত বলছেন, কোয়াড নিয়ে যা বলেছেন তিনি তা বোঝাতে চাননি ইংরেজি দুর্বলতায় এই ভুল বোঝাবুঝির কারণ। আসলে কোয়াড নিয়ে কি চলছে, কেন এমন ভুল বোঝাবুঝি হচ্ছে, কেন চীনের এমন আগ্রাসী বক্তব্য এবং তার পরবর্তী ব্যাখ্যাটি এরকম, এবং সেই সাথে এমন অবস্থানের কারণে চীনের সাথে যে টিকা কূটনীতি চলছে আমাদের, তার উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না তো? এরকমই প্রাসঙ্গিক আরো আলোচনা নিয়ে রাজখানে শারবিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর হাবিবে মিল্লাত এমপি, যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। স্বাগত আপনাদের তিনজনকেই রাজকাহনে। যেটি শিরোনাম ঠিক করেছি, চীনা রাষ্ট্রদূতের হুমকি ইংরেজি দুর্বলতায়, এই ব্যাখ্যাটিতে নিশ্চয়ই আসবো। আমি সবার কাছ থেকে এইটা জানতে চাইবো যে কেন এমন আগ্রাসী মন্তব্য কোয়াড নিয়ে চীনের, এবং তারপর আবার যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটি প্রসঙ্গে। তবে তৌহিদ হোসেন, আপনি শুরুতে যদি এইটি বলার আগে খুব সংক্ষেপে কোয়াড কি এবং কেন এটিকে চীন বিরোধী মনে করা হয় এটি যদি বলতেন, আমাদের সবার জন্য আলোচনাটা বুঝতে হয়তো সুবিধা হতো। জনাব তৌহিদ হোসেন। ধন্যবাদ শারমিন। আসলে এটা এমন কথা নয় যে একটা ফর্মাল সেক্রেটারিয়েট প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং চীনের বিরোধিতা করার জন্যই কোয়াড দাঁড়িয়ে গেছে ইত্যাদি, তা নয়। এটা মোটামুটি ভাবে যেটা আরো একটা ওয়াইডার যে কনসেপ্ট আছে সেটা হলো ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় যেটা ইনিশিয়েটিভ, সেটা তার মাঝে এই 4টি দেশ কিন্তু এই অঞ্চলের মধ্যে সবচেয়ে, মানে আপনি যদি চীনকে বাদ দেন তাহলে এই 4টা দেশ হলো সবচেয়ে শক্তিশালী দেশ। উপস্থিতির দিক থেকে যুক্তরাষ্ট্র যদিও বহু দূরে, কিন্তু উপস্থিতির দিক থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী, ভারত একটি শক্তিশালী শক্তি আপনার ভারত মহাসাগরের জন্য, এবং আঞ্চলিকভাবে প্রশান্ত মহাসাগরে জাপান এবং একটু দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া। এদের যে চীনের সাথে সরাসরি সংঘাত আছে ভারতের, এছাড়া বাকিদের কিন্তু ওরকম সংঘাত নেই, তবে স্বার্থের দ্বন্দ্ব আছে প্রচুর। বরং অস্ট্রেলিয়ার জন্য এটা একটু অসুবিধাজনক, কারণ সে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্ট্র্যাটেজিক দিক থেকে যুক্ত, অথচ ব্যবসার দিক থেকে কিন্তু চীনের সাথে সবচেয়ে বেশি ব্যবসা করে। অবশ্য এত যে শত্রুতা ভারত এবং চীনের মাঝে, তাদের মধ্যেও কিন্তু ব্যবসা হলো সবচেয়ে বেশি। তো কোয়াড নামটা তো ইনফর্মাল নাম এখন, কারণ এই 4টা দেশ যেহেতু, কাজে এটাকে কোয়াড বলা হচ্ছে। এবং যদিও সরাসরি বলা হচ্ছে না, কিন্তু প্রকৃত প্রস্তাবে এটা কিন্তু আসলেই চীনকে কন্টেইন করা, ঠিক চীনের সাথে শত্রুতা করার নয়, এরকম কোনো কিছু এখনো আসেনি। কিন্তু চীনের যেহেতু এই অঞ্চলে প্রভাব বাড়ছে এবং চীনের ইচ্ছা আছে, যে কোনো বড় শক্তিরই ইচ্ছা থাকবে তার প্রভাব আরো বৃদ্ধি পাক, তার আঞ্চলিক বিষয়ে তার মন্তব্য, তার ইচ্ছা আরো বেশি প্রতিফলিত হোক, সেটা চীন এবং চাচ্ছে। তাতে একটু এটা নিয়ে বিশেষ করে ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, জাপানেরও এটা নিয়ে বেশ দুশ্চিন্তা আছে। এই কারণেই তারা একসাথে হয়ে কিছু নীতি, কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে, যাতে করে চীন এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পারে। কাজেই এক হিসাবে আমরা এটা বলতেই পারি যে আসলেই এটা একটি চীনের প্রতিপক্ষ হিসেবে একটি গ্রুপিং দাঁড়ানোর মতো স্পষ্ট, আমার মনে হয় স্পষ্ট হয়েছে। এবার একটু এটি বলবেন যে কেমন করে চীন, মানে চীনের রাষ্ট্রদূত যেটি বললেন সেটি সম্পর্কে কি বলবেন, যে ভারত চীন বাংলাদেশের সম্পর্কে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে, বা সাবস্ট্যান্সিয়াল শব্দটি তিনি ব্যবহার করেছেন, ক্ষতিকর হবে আমাদের সম্পর্কের উপর চীন বাংলাদেশের সাথে। পরবর্তীতে আজকের যে ব্যাখ্যাটা বলছেন এটি ভুল বোঝাবুঝি, ইংরেজি দুর্বলতায়, এমনটি আউট অফ কনটেক্সট এই শব্দগুলো আসছে গণমাধ্যমে। এটি আসলে কিভাবে মূল্যায়ন করছেন ব্যাখ্যাটিকে? এটার আপনি তো এটা দুটো ভাগ করেছেন, আমি দুই ভাগেই এটার উত্তরটা দিই। সেটা হলো, প্রথমত হলো যে আমি ব্যক্তিগতভাবে, মুন্সি ফয়েজ আমার সাথে এই বিষয়টা আরো ভালো করে বলতে পারবেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে চীনের কোন রাষ্ট্রদূত হঠাৎ করে কিছু বলে ফেলেন। আমি ধরি যে আসলে তিনি তার সরকারের মনোভাবই ব্যক্ত করেছেন, একটা উপলক্ষে
তিনি সেটা বলে দিয়েছেন। এটা খুবই সম্ভব যে যেহেতু কোয়াড কনসেপ্টটা আছে এবং সেটা স্পষ্টতই চীনকে কন্টেইন করার উদ্দেশ্যেই, সেখানে চীনের উদ্বেগ আছে এবং চীন অবশ্যই চায় যে বাংলাদেশ যেন না যায়। এবং বক্তব্যটাতে কিন্তু যদি আপনি তাত্ত্বিক দিক থেকে ধরে দেখেন তাহলে কিন্তু কোনো ত্রুটি নেই। যদি যদি বাংলাদেশ কোয়াডে যোগ দেয়, অবশ্যই চীনের সাথে সম্পর্ক খারাপ হবে, কারণ সেটা একটা চীনের এক ধরনের প্রতিপক্ষের সাথে যোগ দেওয়া। কিন্তু বাংলাদেশ তো এরকম কোনো যোগ দেওয়ার কোনো পরিকল্পনার ঘুণাক্ষরেও আমরা জানি না যে এমন কোনো পরিকল্পনা আছে। তাছাড়া বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির মূলনীতি তার সাথেও সেটা কিন্তু সাংঘর্ষিক। বাংলাদেশ অবশ্যই কোন একটা পক্ষের সাথে স্পষ্টভাবে যোগ দেবে না অন্যদের বিরুদ্ধে। এটা 20 বছর পরে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের এটাই এখন পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য বলে আমি মনে করি। তাহলে এমন উদ্বেগটা কেন চীনা রাষ্ট্রদূত জানিয়ে গেলেন, যেটি হঠাৎ করে জানাননি? তৌহিদ হাসান, আপনি আমাকে আবারও বলবেন নিশ্চয়ই। জি, নিশ্চয়ই বলবেন। আপনার কাছে আমি একবার মুন্সি ফয়েজ মুন্সি ফয়েজ আহমেদ, আপনি চীনে ছিলেন, চীনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, আপনি তাদের নিশ্চয়ই তাদের মানে কথা বলা, এক্সপ্রেস কিভাবে করেন, অভিব্যক্তিগুলো আরো ভালো করে আমাদেরকে বোঝাতে পারবেন। কেমন করে চীনের রাষ্ট্রদূত এটি বললেন, এবং চীনের রাষ্ট্রদূত ইংরেজি দুর্বলতার কারণে এরকম বলে ফেলেছেন, হুমকি আসলে দিতে চাননি, এমনটা ভাব মানে এই ব্যাখ্যাটাও গ্রহণযোগ্য কিনা? এবং আমরা যেটি জানি, চীনা প্রতিরক্ষা মন্ত্রীও, যিনি এপ্রিলে এসেছিলেন, রাষ্ট্রপতির সাথে, সেনাপ্রধানের সাথে কথা বলেছেন, সেখানেও তিনি কোয়াডের বিষয়টা ব্যক্ত করেছেন। এখন এই অবস্থায় কি বলবেন, যে এটি কি আসলে ভুল বোঝাবুঝি নাকি উদ্দেশ্যমূলক? আমাদের উনি যেটা বলেছেন সেটা গ্রহণ করাটাই আমাদের জন্য, সবার জন্য ভালো, মঙ্গল। কারণ এর ফলে দুই পক্ষই কিন্তু বিব্রত হচ্ছিল, চীনা পক্ষ বিব্রত হচ্ছিল, আমাদের বাংলাদেশ পক্ষ বিব্রত হচ্ছিল। এবং এটার প্রতিক্রিয়া দেখাতে যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটাও নিয়েও মানুষের মনে বিভিন্ন রকম আলাপ আলোচনা, প্রশ্ন জাগছিল। সেই কারণে আমার মনে হয় যে উনি যে পিছিয়ে সরে আসলেন, কি কারণে সরে আসলেন, ওনার এই যুক্তি, এই ব্যাখ্যায় যুক্তি আছে কিনা সেগুলোর মধ্যে দেখতে না, যে এখানে যে তার সদিচ্ছাটা প্রকাশ পাচ্ছে যে আমাদের সম্পর্ক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে আঁচ না আসে, সেটার যে চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, পরিস্থিতিটাকে ড্যামেজ কন্ট্রোল যদি শব্দটা ব্যবহার করে কেউ কেউ, তো তাতে কোনো আমি দোষ দেখি না। সেটা করার যে চেষ্টা হচ্ছে, এটাই তো একটা ইতিবাচক বিষয়। তো সেই জন্য আমি মনে করি যে ওইটা নিয়ে অত চিন্তিত না হয় আমরা খামাখা জিনিসটাকে ঘোলা করে নিজেদের ক্ষতি করি কেন? চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি কেউ কিছু বেফাস বলেও ফেলে, তার থেকে যদি সে সরে আসে, তাকে সেই সুযোগটা দেওয়াই তো আমাদের জন্য সঠিক, এবং সেটা করাই উচিত। সুতরাং ওটা নিয়ে আমি বেশি চিন্তিত না। আমি মনে করি যে এই যে উদ্যোগ হয়েছে, এর ফলে যে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা থেকে আমরা সরে আসতে পারবো, এবং আমাদের সম্পর্ক যেরকম ভালো ছিল সেরকম চলতে থাকবে। একটি কথা আমি কি আপনার, নিশ্চয়ই আপনার ওই কথাটা আমি শুনবো, আমি কি আরেকটু এই জায়গাটা একটু জানতে চাইতে পারি, যে আপনি বলছেন সেটি নিয়ে চিন্তিত না হয়ে, মানে সেটি নিয়ে চিন্তিত না হয়ে এই বিষয়টাকে বিব্রত না করাটাই আমাদের জন্য বিজ্ঞ হবে, কিন্তু এটি কি ভেতরে কি তারা বলতে চাইছেন, তাদের মনোভাব কি, এটি জানাটাও কি কূটনীতির জন্য একটা জরুরি বিষয় কিনা, কারণ তাদের পরবর্তী পদক্ষেপ যদি তার উপর নির্ভর করে। একটা জিনিস আমি মনে করি যে, যেমন বর্তমানে যেভাবে আমরা দেখি, চীন কিন্তু বিভিন্নভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় রকমের চাপের মুখে আছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং তার ফলে তাদের কিছু বক্তব্য তারা হঠাৎ হঠাৎ বলে দিতে পারে। এটা তাদের একটা ইয়ে থাকতে পারে যে বেফাস কথা হিসেবেও আমি বলে দিই, আগে একটা বার্তা তো চলে যাবে, সেটা হতে পারে, কিন্তু আমি মনে করি না যে সেটা তাই। কিন্তু এটা হলেও আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু তারপরে যখন উনি সরে আসছেন সেখান থেকে, তখন তাকে সেই সরে যেতে দেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং কূটনৈতিকভাবে সঠিক হবে। এবং সেই আমি মনে করি যে ব্যাপারটা সেদিকে যাচ্ছে। তবে কোয়াড সম্বন্ধে আমি একটি কথা বলতে চাই, যে কোয়াড বিষয়টি তো একেবারে হঠাৎ করে আসে নাই, এটার একটা ঐতিহাসিক পটভূমিকা আছে। যে আগে আমরা শুনেছিলাম পিভট টু এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন তাদের যে সামরিক যে বলা যায় প্রায়োরিটিস ছিল, সেগুলোর থেকে তারা সরে এখন প্যাসিফিকে এবং ইন্ডিয়ান ওশান এই এলাকায়, তারা এশিয়াতে তারা আরো বেশি গুরুত্ব দিচ্ছে তাদের শক্তি বৃদ্ধিতে। এবং এটার প্রথম এটাই হলো যে চীনের যে উত্তরোত্তর বৃদ্ধি, উন্নয়ন হচ্ছে বিভিন্ন দিক থেকে, আর্থসামাজিক দিক থেকে এবং তাদের সামরিক শক্তির দিক থেকে, সব দিক থেকে তারা কিন্তু বেশ তাড়াতাড়ি অগ্রগতি করছে, এবং সেটা
মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না এবং তারা সেটাকে কন্টেইন করতে চায়, যে কথাটা তৌহিদ হোসেন সাহেব বলছেন। তো সুতরাং ওই প্রথমে পিভট টু এশিয়া, সেখানে কিন্তু শুধুমাত্র চীনকে কন্টেইন করাই যে সেটা একটা বড় কারণ, কিন্তু অন্যান্য জায়গায় তারা কাজ খুব ভালো করছিলেন না, বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন। তো সেই সব জায়গা থেকে সরে আসার এটাও একটা কারণ, কিন্তু একটা বড় কারণ হলো চীনকে কন্টেইন করা। আর সেটারই একটা কাজ, একটা এক পাশে তারা কোয়াড তৈরি করলো, যেটা বেশি ফোকাসড হবে চীনের উপরে, সেইটা যেটা চীনকে কন্টেইন করা। এবং সেই জিনিসটা কিন্তু তারা বিভিন্ন সময়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার কোয়াড এবং কি বলে পিভট টু এশিয়া সবখানে এই কন্টেইনিং চায়না এই কথাটা কিন্তু খুব খোলাখুলি ব্যবহার করেছে। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এগুলো চীনকে লক্ষ্য করে, চীনকে টার্গেট করেই করা হচ্ছে। সরাসরি চীনের সাথে যুদ্ধ করা বা কোন রকমের দ্বন্দ্বে জড়িয়ে পড়া হয়তো নয়, কিন্তু তাকে বাধাগ্রস্ত করা, তার উন্নয়নকে, তার প্রভাবকে বাধাগ্রস্ত করা, এটাই উদ্দেশ্য। আর সেখানে পরবর্তীতে যখন এই কোয়াডটা খুব আগালো না, বেশ কিছুদিন ধরে চেষ্টা করে, এটা খুব পানি পেল না হালেই, সেটা দিয়ে খুব কাজ হচ্ছিল না, তখন তারা করলো কি, নতুন আর একটা উদ্যোগ নিল, ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজির কথা আমরা এখন শুনছি, যে ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানের জুড়ে একটা নতুন উদ্যোগ নিচ্ছে তারা, বিআরআই কে কাউন্টার করার জন্য। কিন্তু তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, তারা বলে যে না, আমরা কাউকে কাউন্টার করার জন্য করছি না, কিন্তু উদ্দেশ্যটা সেটাই ছিল। এখন এটার ফলে হলো কি, আরো অনেক দেশ এটার সাথে যুক্ত হতে বলে, কোয়াডে কিন্তু অন্য কেউ যুক্ত হওয়ার সম্ভাবনাটা খুবই সুদূর পড়া হতো, এবং বাংলাদেশকে কেউ কখনো ডাকেও নাই, বাংলাদেশও কখনো যেতে চায় নাই। কিন্তু ইন্দো প্যাসিফিকে কিন্তু বাংলাদেশ জয়েন করেছে, বাংলাদেশ বলেছে আমরা এখানে আছি, কিন্তু পরিষ্কার করে বাংলাদেশ বলে দিয়েছে যে আমরা ইন্দো প্যাসিফিক কেন, যে কোনো রকমের আর্থসামাজিক উন্নয়ন সহযোগিতামূলক যে কোনো জোট বা যে কোনো সহযোগিতা উদ্যোগ থাকলে সেটাতে আমরা যুক্ত হতে চাই এবং যুক্ত হব আমাদের সুযোগ থাকলে, কিন্তু কোন রকমের সামরিক বা প্রতিরক্ষা বিষয়ক কোন রকমের কর্মকাণ্ডে আমরা যুক্ত হব না, কারোর সাথে জোটবদ্ধ হব না। এই জিনিসটা কিন্তু বাংলাদেশ বারবার পরিষ্কার করে বলেছে এবং এটা কিন্তু সবাই বুঝে জানে। সুতরাং এটা ব্যাপারে আমি মনে করি যে চীন বা কোনো অন্য কোনো শক্তিরও কোন রকমের ভুল ধারণা নাই, কিন্তু তাদের নিজেদের পয়েন্টস তৈরি করবার জন্য বিভিন্ন সময় তারা এগুলোকে ব্যবহার করে। হয়তো ভারত এসে এখানে কিছু বলে গেল, মার্কিন যুক্তরাষ্ট্র এসে কিছু বলে গেল, তারা সামরিক একটা জোট বলে বলা মানে ভাবা হচ্ছে। জি, কোয়াড কি সামরিক জোট বা প্রতিরক্ষা জোট এরকম কিছু হতে যাচ্ছে? এটা বললেন জোট হিসেবে এখনো ওইভাবে দানা বাঁধে নাই, কিন্তু সেটাই সেইভাবেই দেখা হচ্ছে ওটাকে, যেটা একটা কৌশলগত সামরিক বা প্রতিরক্ষা বিষয়ক জোট। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ। আমি আপনার কাছে আবারও আসবো। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনার কাছ থেকে শুরুতে একটু আপনার মন্তব্যটা বা এটাকে কিভাবে দেখা হচ্ছে, চীনের রাষ্ট্রদূতের মন্তব্য, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার প্রেক্ষিতে মন্তব্য এবং তারপরে ব্যাখ্যা, কিভাবে দেখা হচ্ছে পুরো বিষয়টি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তৌহিদ ভাই এবং মুন্সি ফয়েজ ভাইকে, সাথে সাথে দর্শকদেরও শুভেচ্ছা এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আপনারা জানেন যে যেটি হয়েছে 2-3 দিন আগে, যে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে আমাদের এটা বাংলাদেশ যদি জয়েন করে তাহলে হয়তোবা বাংলাদেশের জন্য ফলাফলটা খুব ভালো হবে না। পরবর্তী কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই ব্যাপারে কথা বলেছেন যে এই ধরনের জোটে যোগ দেওয়ার আলাপ আলোচনা কোনো কিছুই হয়নি, তবে এই ধরনের আগ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই। কিন্তু আজকে খবরটি শুনে আজকে সত্যি আমার ভালো লাগছে, যে কারণেই হোক না কেন চীনের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি একটু হলেও পিছিয়ে গেছেন এবং ড্যামেজ রিপেয়ার করার চেষ্টা করেছেন। আমি ফয়েজ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এটি হওয়া উচিত এবং এটি হলেই আমরা আসলে মান রক্ষা মুখ রক্ষা সবারই হয়, না হলে আসলে পিছনে জাপান তারা একটু পিছনে ফিরে পিছন দিকে গেছে, সুতরাং আমাদের এটা মেনে নিয়ে আমাদের সকলে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, আমি এটুকুই মনে করি। জি, ডাক্তার হাবিবে মিল্লাত, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন যে বাংলাদেশ নিজের স্বার্থ বুঝে তারপর ঠিক করবে যে যোগ দেবে কি যোগ মানে দেবে না, এটি নিজেদের স্বার্থ বুঝে ঠিক করবে। আমাদের স্বার্থটা কি রকম, যোগ দেওয়া না দেওয়াতে আমাদের লাভ ক্ষতির হিসাব নিকাশটা কেমন? উনি কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির যে মূল কথা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, তার উপর ভিত্তি করে এই কথাটি বলেছেন। এবং তিনি কিন্তু এই জোট বা এই কোয়াডে যোগ দেওয়ার ব্যাপারে কথা বলেন। তিনি একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই, কোথায় যোগ দিব কোথায় যোগ দিব না সেটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিব, এ ব্যাপারে কারো কোনো মতামতের আমরা খুব একটা তোয়াক্কা বা ধার ধারি না, তিনি এই কথাই বলেছেন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে এই জোটের কথাটি বলেননি। জি,
কূটনৈতিক কোনো তৎপরতা কি চলছে বাংলাদেশকে? যদিও মন্ত্রী বলেছেন যে আমাদেরকে অ্যাপ্রোচই করা হয় নাই কোয়াড থেকে, কিন্তু কোনো কূটনৈতিক তৎপরতা কি চলছে বাংলাদেশকে, যেহেতু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ এই অঞ্চলে, সেইটা বাংলাদেশকে ফেরানোর জন্য? একটু আগে কিন্তু এর উত্তরটা আপনি শুনেছেন, তৌহিদ ভাই কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এ পর্যন্ত এই ধরনের কিছু হয়নি, এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজেই যখন বলেছেন তারপরে তো আমার আসলে মন্তব্য করা কোনো ঠিক হবে না, এবং আমাদের বিশ্বাস করতে হবে যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন সেটি সত্য। এ ব্যাপারে কোনো আলোচনা, কোনো আমন্ত্রণ বাংলাদেশ এখনো পায়নি, বা পাবে কিনা তাও বাংলাদেশ জানে না। ধন্যবাদ ডক্টর হাবিব মিল্লাত। যারা তৌহিদ হোসেন, মানে এই সমীকরণটা কেমন হবে কোয়াডে যুক্ত হওয়া না হওয়ার বিষয়টি, যেহেতু এই আলোচনাটা চলে আসছে, আমাদেরকে অ্যাপ্রোচ করা হোক বা না হোক, একটা কূটনৈতিক কোনো তৎপরতা আছে কিনা, এবং চীন উদ্বেগটা প্রকাশ করছে, সেখানে আসলে এই হিসেব নিকেশটা কেমন যে বাংলাদেশ যুক্ত হওয়া না হওয়ার? আপনি দেখেন বাংলাদেশ কিন্তু একটু আগে আপনারা শুনেছেন দুইজন সাবেক রাষ্ট্রদূত ছিলেন, পররাষ্ট্র সচিবও ছিলেন, তারা বলেছেন যে বাংলাদেশ আসলে কোনো সামরিক জোটে এখন পর্যন্ত কিন্তু যোগ দেয়নি। পিস কিপিং এ তারা আছে, তারা বিভিন্ন দেশে হেল্প করছে, প্রয়োজনে ন্যাচারাল ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার তারা যে সহযোগিতা করছে, কিন্তু সামরিক, কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা খবর এসেছিল যে সৌদি আরব মিলে একটা সামরিক জোট করা হয়েছে, সেখানে বাংলাদেশ জয়েন করছে, এবং এই নিয়ে বেশ হইচই হয়েছিল আপনাদের যদি স্মরণ থেকে থাকে। তখন দেখবেন বাংলাদেশ কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছিল যে ওই জোটে যোগ দেওয়ার শুধুমাত্র কাবা শরীফ এবং পার্শ্ববর্তী এলাকা রক্ষায় যদি কোনো দরকার পড়ে আমরা সেটার সাথে থাকতে পারবো, এর বাইরে কিছু হলে আমরা সাথে নাই। আমাদের পররাষ্ট্রনীতি এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার যে কোনো সামরিক জোট, কোনো যুদ্ধ বিগ্রহে বাংলাদেশ যাবে না। যতদূর সম্ভব অর্থনৈতিক অগ্রগতি সাধনের জন্য, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য যদি অর্থনৈতিক কোনো ফোরাম হয় সেখানে চিন্তা ভাবনা করে জয়েন করতে পারে, তবে সামরিক এবং মানুষের আগ্রাসী কোন জোটের সাথে বাংলাদেশ যোগ দিবে বলে এখন পর্যন্ত মনে হয় না আমার। অনেক ধন্যবাদ ডক্টর হাবিব মিল্লাত। জনাব তৌহিদ হোসেন, এই আপনার মন্তব্য এই বিষয়ে জানতে চাই, এবং পার্শিয়াল পারপাস ফুলফিল করার জন্য আসলে যোগ দেওয়ার সুযোগ আছে কিনা কোনো জোটে? আসলে দেখুন, আমি এটাকে এভাবেই দেখবো যে চীন একটা বার্তা দিতে চেয়েছে, সেটা তারা দিয়েছে। দেওয়ার পরে তারা আসলে চায় না যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হোক। আমি এটাকে এভাবেই দেখি, যেটা মুন্সি ফয়েজ বলছেন, যে এই জন্য তারা এটা থেকে পিছিয়ে এসেছে, কারণ বার্তা তো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে যাতে সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি হয়, এই জন্য উনি ওই দুর্বল ইংরেজির আশ্রয় নিয়েছে। এটা আসলে এক ধরনের আশ্রয় না, বাট এটাকে আমরা ওয়েলকামই করবো, যে ঠিক আছে, আমাদের তো আসলে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে চীনের সাথে, এবং চীনেরও আমাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। সেটা এদিক দিয়ে ঠিক আছে, বাহ্যিকভাবে তারা সরে আসছে, আসলে যদি তাদের মনে কিছু থাকেও। জোটে যোগ দেওয়ার ব্যাপারে ইভেন পার্শিয়ালি হলেও আমি মনে করি না যে অন্তত পক্ষে বর্তমান প্রেক্ষিতে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা বা সুযোগ আছে। তবে যদিও আমরা বলছি, এবং আমি মনে করি যে হয়তো স্পষ্ট কোনো প্রস্তাব আসেনি এই ধরনের জোটে যোগ দেওয়ার জন্য, তবে একটু হিন্ট বোধহয় আছে, যে নিয়ে কিন্তু কিছু পত্রপত্রিকাতেও মাঝে মাঝে এসেছে যে এর আগে যে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোধহয় বাংলাদেশের উপর খানিকটা অন্ততপক্ষে প্রস্তাব আছে যে তারা যেন কোয়াডে যোগ দেয়। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে এটা আমি মোটামুটি নিশ্চিত। এবং ডক্টর হাবিব মিল্লাত যেটা বলবেন, উনি তো একেবারেই কমিটির সদস্য একজন, যে অবশ্যই বাংলাদেশ সরকারের এই ধরনের কোনো অভিপ্রায় নেই যে একটা সামরিক জোটে, যেটা অথবা একটা যেটার সামরিক পারপাস থাকবে, কাউকে কন্টেন্ট মিলিটারিলি, সেটাতে বাংলাদেশ যোগ দেবে আমি একেবারেই মনে করি না। কারণ আমাদের দুই পক্ষের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমাদের যেমন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, একইভাবে চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, আমাদের নিজেদের স্বার্থে। এবং পররাষ্ট্রনীতির যে কোনো সিদ্ধান্ত অবশ্যই নিজেদের স্বার্থের ভিত্তিতে হবে। অনেক ধন্যবাদ। একটা ব্যালেন্স আমাদেরকে মেনটেন করতে হবে, এইটুকু আমরা স্পষ্ট হতে পারছি। আমরা একটা বিরতির পরে আবারও ফিরছি, একটু আলোচনা করতে চাইবো যে এই যে একটা অবস্থান, যদিও আপনারা বলছিলেন যে একটা পিছু হটাতে মোটামুটি একটা আমাদের জন্য স্বস্তির মতো জায়গায় পৌঁছেছে, সেখান থেকে আসলে টিকা কূটনীতির উপরে কোনো প্রভাব পড়তে পারে কিনা এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা আসবে। বিরতির পর ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতির আগে বলছিলাম একটু টিকা কূটনীতি নিয়ে কথা বলবো, নিশ্চয়ই সেটি নিয়ে কথা বলবো। তার আগে একটু কি মুন্সি ফয়েজ আহমেদ এই বিষয়ে যাব যে চীনা রাষ্ট্রদূতকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে যেখান থেকে এই কথার উৎপত্তি, সেখানে প্রশ্ন করেছিলেন রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়েও একটু প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে মিয়ানমারের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মানে এটি এই বক্তব্যকে কিভাবে দেখছেন আপনি? উনি যে কথাটা বলেছেন সেটা সত্যি কি মিথ্যা এটা তো জানার আমার কোনো সুযোগই নাই। মিয়ানমারের এখন যে পরিস্থিতি, তাতে
যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যদি উনি বলেন যে সঠিকভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তারা নিজেরাই তো নানান রকমের চাপের মুখে আছে। তো সুতরাং ওখানকার যে সরকার, তারা হয়তো রেসপন্ড করছে না, হতেই পারে। তো সুতরাং এই কথা সত্যি মিথ্যা দেখার তো কোনো সুযোগ আমাদের নেই। আমাদের দরকার হলো যে যতক্ষণ পর্যন্ত আমাদের সুযোগ আছে, যার কাছে পারি আমরা বলে যাওয়া যে ভাই যেভাবে পারো মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করো, রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা, এবং এটা সব অবস্থাতেই আমাদের চালিয়ে যেতে হবে, আশা থাকুক বা না থাকুক। জি, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ। একটু এবার টিকা কূটনীতির বিষয়টিতে আসি। ডক্টর হাবিবা মিল্লাত এমপি, চীনা রাষ্ট্রদূত বলছেন যে সিনোফার্মকে জরুরি অনুমতি দিতে দেরি করায় বাণিজ্যিকভাবে টিকা পাওয়ার তালিকায় পিছিয়ে গেছে বাংলাদেশ। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে এখন আসলে দোষারোপের সুযোগ নেই। বিষয়টি আসলে কি হচ্ছে? আমরা স্বাস্থ্যমন্ত্রী বলছেন জুন জুলাই নাগাদ টিকা পাবো। এই তৎপরতাটা এখন কেমন চলছে? অতীতের মানে পিছিয়ে পড়ার কারণটা চীনা রাষ্ট্রদূত বলছেন। আপনি দেখেন, তিনি যে কথাই বলে থাকুক না কেন, বাংলাদেশে একটি নিয়ম আছে। সেটি হচ্ছে যে ডাব্লিউএইচও যে নিয়ম ছিল, আমি বলবো গত সপ্তাহ আগ পর্যন্ত, যে ডাব্লিউএইচও যে টিকাগুলি অ্যাপ্রুভ করে না, আমরা সেই টিকা ব্যবহার করি না। দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীর 7টি দেশ আছে, তার মধ্যে ইউএস আছে, কানাডা আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, সুইজারল্যান্ড আছে, ফ্রান্স আছে, জাপান আছে। তারা যে টিকা বা মেডিসিন অ্যাপ্রুভ করে না, বাংলাদেশে সেগুলো আমরা করি না। এটা আমাদের 50 বছরের আমাদের আইনের মধ্যে আছে। গত সপ্তাহে এটা পরিবর্তন করা হয়েছে ইমার্জেন্সি বেসিসে, এবং সেই জন্যই রাশিয়ান এবং চাইনিজ টিকাকে কিন্তু একটি টিকাকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ইমার্জেন্সি ব্যবহার করার জন্য। এটা দেওয়া হয়েছে ডাব্লিউএইচও যে পারমিশন দিল তার আগেই, 2-3 দিন আগেই। সুতরাং এখন আমাদের টিকা নিতে কোনো বাধা নেই, সেটি চাইনিজ হোক কিংবা রাশিয়ান হোক। এখন আজকে জানেন যে আজকে 5 লক্ষ টিকা, চাইনিজ টিকা এসে পৌঁছেছে, এবং এটা হয়তো 2.5 লক্ষ মানুষকে দেওয়া সম্ভব হবে। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুবই চেষ্টা করা হচ্ছে যাতে অন্তত 1 কোটি টিকা বাংলাদেশে চাইনিজ টিকা নিয়ে আসা যায়, কারণ এটা ইতিমধ্যে ডাব্লিউএইচও রিকগনিশন পেয়ে গেছে। ও আরেকটি কথা যেটি বলতে বলেছিলেন যে দীর্ঘসূত্রিতা, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে ফেজ 3 ট্রায়াল সিনোফার্ম করতে চেয়েছিল, এবং ফেজ 3 ট্রায়ালটির অনুমোদন দিতে আসলে একটু সময় লেগে গিয়েছিল। যখন অনুমতিটা দেওয়ার কথা বলা হলো, তারা তখন বললো যে খরচটি দিতে হবে। সরকার রাজি না হওয়াতে সেই সময় সেই ট্রায়ালটি হয়নি বাংলাদেশে। বাংলাদেশে তো অন্যান্য কোনো টিকারও ট্রায়াল হয়নি, তারপরে তো আমরা অ্যাস্ট্রাজেনেকা টিকা পেয়েছি, আমরা স্পুটনিক ভি রূপপুরে ব্যবহার করেছি, রাশিয়ান টিকাটি, আমরা চাইনিজ টিকাটি পাচ্ছি বাংলাদেশের জন্য। সুতরাং আমরা হয়তো পিছিয়ে গেছি, কিন্তু শুধুমাত্র সেটা চায়নার ক্ষেত্রে। অন্যান্য দেশের কিন্তু আমাদের টিকা যে ডিপ্লোম্যাসি, ভ্যাকসিন ডিপ্লোম্যাসি কিন্তু চালু আছে। এবং আজকে যদি পত্রিকায় দেখে থাকেন, দেখবেন যে 6,40,00,000-এরও বেশি টিকা কিন্তু আমাদের আসবে কোভ্যাক্স থেকে। এই কোভ্যাক্সটি প্রথমত বিভিন্ন আফ্রিকার দেশে দিয়েছে, আমাদের দেয়নি। তারা ভেবেছিল আমরা সিরাম থেকে যেহেতু 30 মিলিয়নের মতো টিকা পাচ্ছে, এটা একটু পরে আসলেও চলবে, কিন্তু তারা বুঝতে পারছে যে এখন বাংলাদেশের জন্য এটি দরকার। সুতরাং টিকার ব্যাপারে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আশা করছি যে 2-3 মাসের মধ্যেই আমাদের অন্তত পর্যায়ক্রমে 1 কোটি টিকা চীন থেকে আনার চেষ্টা করা হচ্ছে। আর স্পুটনিক ভির ব্যাপারে দামটি বেশি হওয়ার কারণে এবং আরো কিছু শর্ত থাকার কারণে সেটির ব্যাপারে প্রক্রিয়া চলছে, সেটা হয়ে গেলে ইনশাআল্লাহ আরো টিকা পাওয়া যাবে বলে আমরা আশা করি। বলে দেন যে চীনের টিকার দাম কেমন পড়ছে, স্পুটনিক ভি এর দাম কেমন পড়ছে? এখনো এটা আমরা সঠিকভাবে জানি না, তবে অ্যাস্ট্রাজেনেকা থেকে যে $5 করে কেনা হয়েছে, এর 2 গুণ থেকে 3 গুণ দামটি ধরা হয়েছে, এবং রাশিয়ার ভ্যাকসিনটি হয়তো আরেকটু বেশি হতে পারে। সুতরাং আমাদের সেই দিক থেকে চিন্তা করতে হবে। কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের টিকার দাম দেখে থাকি, তাহলে তারা যে দেশে যে দামে বিক্রি করছে সেই দামে আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছে কিন্তু। এবং সাথে সাথে অন্যান্য মডার্না কিংবা যদি আপনি ফাইজারের টিকার কথা ধরেন, সেটা ইউকেতে $37 বা $27, অনেক সময় আমেরিকাতে $67, $80 লাগে। সুতরাং আমরা সবচেয়ে কম দামের টিকা আনতে এখন পর্যন্ত সমর্থ হয়েছি। আমরা চাচ্ছি আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী। এবং আপনি একটা ব্যাপার দেখে থাকেন, আজকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় $50 মিলিয়ন বরাদ্দ করার কথা বলা হয়েছে টিকার জন্য, কিন্তু তারা শর্ত দিয়েছে একটি, যে ডাব্লিউএইচও অ্যাপ্রুভ টিকা ছাড়া কোনো টিকা নেওয়া যাবে না। তার মানে কিন্তু আমরা ওই টাকাটা চীনের জন্য ব্যবহার করতে পারবো না। এই ধরনের শর্ত দিয়ে আমাদের বেড়া জেলা আটকে ফেলা হচ্ছে অনেক জায়গায়। সেইখানে দোষটি অন্য কেউ করলে দোষটি সরকারের উপর চাপে,
কিন্তু সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই, বলেছেন বাংলাদেশের নিশ্চয়ই ডাক্তার প্রত্যেকটি হাবিবে মানুষ মিল্লাত যেন সেই জীবন আপ্রাণ দেখতে পায়। চেষ্টা শুরু থেকে আপনি বলছেন অন্য দেশের সাথে ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছে। আমি জনাব তৌহিদ হোসেন, এই ডিপ্লোমেসিতে শুরুর দিকে নিশ্চয়ই সরকার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি করছে, কিন্তু শুরুর দিকে কি ত্রুটি হয়ে যাচ্ছে কিনা, মানে আমাদের শুধুমাত্র অ্যাস্ট্রাজেনিকার উপর শুরুতে নির্ভর করা, ভারতের উপর নির্ভর করা বলি যদি, এবং তারপরে শুধুমাত্র একক কোম্পানি হিসেবে বেক্সিমকোকে এই দায়িত্ব দেয়া, এগুলো কি তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ভুল বলেও আপনি মনে করেন কিনা, এবং সেই ভুল যদি হয়ে থাকে সেটা থেকে এখন বেরিয়ে আসছে কিনা, পুরো বিষয়টা নিয়ে একটু মন্তব্য করবেন। দেখুন, এটা তৌহিদ মোটামুটি এটা সবাই এখন স্বীকার করেন যে আসলে একক উৎসের উপর নির্ভর করাটা আমাদের ভুল ছিল, এটা মেনে নেওয়াই ভালো। ভুল ছিল। তারপরে ছোটখাটো যেগুলি অন্যান্য বিষয়, যেমন যে একটা কোম্পানিকে দেওয়া এবং সরকার সরাসরি না কিনে সেই কোম্পানির মাধ্যমে আনার কারণে পয়সাটা কিন্তু সরকারই দিচ্ছে, এমন না যে সেই কোম্পানি ইনভেস্ট করে তারপরে সেটা সরকারের কাছে বিক্রি করছে, তাও না, পয়সা সরকারই দিচ্ছিল। কাজেই সেদিক থেকে বলতে গেলে যে এটার কোনো প্রয়োজন ছিল না। হয়তো সরকার সরাসরি করলে $1 করে কম পড়তো আরো দাম, যেটা বেক্সিমকোর পকেটে গেছে আলটিমেটলি। সেটা তারপরেও সেটা তুলনামূলকভাবে অনেক কম দাম, যেটা হাবিব মিল্লাত যেটা বলেছেন কথাটা কিন্তু সঠিক। টিকাগুলি প্রত্যেকটারই দাম এর চেয়ে অনেক বেশি, বাট অ্যাস্ট্রাজেনেকার টিকা অ্যাজ এ হোল তারা অনেক কম দামে দিচ্ছে। এটা ভুলটুকু শুধু এইটুকুই যে আমরা প্রথমত যে আমরা তো 3 কোটি টিকার জন্য চুক্তি করেছিলাম, করে আমরা বসে না থাকা উচিত ছিল, কারণ 3 কোটি টিকা দিয়ে তো আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম হবে না। আমাদের যদি 17 কোটি বা 18 কোটি লোক যাই থাকুক, আমাদের সেটা কিছুদিন পরে আমরা হিসাব পাবো, তাদের যদি 12 কোটি লোককেও যদি আমাদের ভ্যাকসিনেট করতে হয়, এই ফিগারটা আমি মোটামুটি বিজ্ঞানীদের কাছ থেকে পেয়েছি, তাহলে কিন্তু আমাদের 24-25 কোটি টিকা লাগবে। অর্থাৎ যদি ধরা যাক আমরা একটা ভালো চুক্তি করেছি সিরাম ইনস্টিটিউটের সাথে, সেটাতে তো আমাদের শেষ হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের এটা মনে করার কোনো কারণ ছিল না যে এরপরেও 3 কোটি করতে করতে আগামী 1 বছর 2 বছরের মধ্যে সব টিকাই সিরাম থেকে আসবে, এতটা ভরসা না করা উচিত। এটা একটু আমাদের বলতে হবে যে আমাদের একটু ম্যাচুরিটির অভাব আমরা দেখিয়েছি এখানে। আমাদের তখন থেকেই উচিত ছিল শুরু করা অন্যদের সাথে কথাবার্তা, সেটা আমরা দেরিতে শুরু করেছি। দেরির কারণে আমাদের কিন্তু এই যে এখন যেমন একটা সমস্যা হচ্ছে যে আপাতত কোনো ধরনের রেজিস্ট্রেশন বন্ধ, এই বন্ধটা তো হওয়া উচিত ছিল না। যদি আমরা আগে থেকে এগিয়ে থাকতাম, অন্যান্য এমনকি বেশি দামি যেগুলি সেগুলি নিয়েও, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এমনকি যে প্রাইভেট সেক্টর থেকে বোধহয় কিছু ইনিশিয়েটিভ আছে, ওই আপনার ফাইজার বা মডার্না টিকা আনা, সেটাও অ্যালাউ করা উচিত। সেটা যদি অ্যালাউ করা হয়, তাহলে যদি তারা এমনকি যদি বেশি দামেও কিছু মানুষকে দেন, সেটা সামর্থ্যবানরাই যদি সেখানে যান, তাহলেও তো সরকারি যেটা উদ্যোগ সেটার উপর চাপ কমছে, কারণ সবাই ওটার উপর নির্ভর করতে হচ্ছে। আমি মনে করি যে এফডিউ সবগুলি যেগুলি খোলা আছে সেগুলিতে আমাদের চেষ্টা করা উচিত এখন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোনো উচিত। শুধু অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। তাহলে এই মধ্যবর্তী সময় একটা গ্যাপ যে পড়ছে সেটি হয়তো পড়তো না, আপনি বলছেন। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কি মন্তব্য? আমি তৌহিদের সাথে মোটামুটি একমত যে আগে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা না করে আমাদের এখন অন্তত যত সম্ভব অল্টারনেটিভস আছে সেগুলো খুলে দেওয়া এবং সব রকমের চেষ্টা করা। কারণ আমাদের এই যে 12 কোটি বা আরো বেশি যদি টিকা দিতে হয়, সেটা তো এই 5 লাখ 20 লাখ বা 3 কোটি দিয়ে তো পোষাবে না। সুতরাং আর তাছাড়া আমাদের তো একবার টিকা দিলে হবে না, আমরা তো জানি না যে এই করোনা কতদিন থাকবে। সুতরাং আমাদের হয়তো আরবারও দিতে হবে টিকা। তো সুতরাং সেই জন্য আমাদের ব্যবস্থা করা উচিত। সবচেয়ে বড় যেখানে আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে একটা জায়গায় আমরা খুব বেশি নেগলেক্ট করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশীয় যে সক্ষমতা আছে, আমরা নিজেরাই টিকা তৈরি করতে পারি, টিকা উদ্ভাবন আমাদের দুটো কোম্পানি অন্তত টিকা উদ্ভাবন করেছে বলে তারা বলেছে। তো সেগুলোকে সুযোগ করে দেওয়া, সেগুলোকে উৎসাহ দেওয়া, তাহলে কিন্তু আমাদের এক হলো উৎপাদন খরচ অনেক কম হবে, আর প্রয়োজন মতন আমরা উৎপাদন করতে পারবো, দরকার হলে আমরা বাইরে বিক্রিও করতে পারবো। সেই জিনিসটার উপরে যদি আমরা আমাদের এখনো যদি সেটার সুযোগ খোলা থাকে, আমার মনে হয় যে সেদিকে যাওয়া দরকার। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ। এই বিষয়টি নিশ্চয়ই ডাক্তার হাবিব মিল্লাত আমাদেরকে বিরতির পরে আরেকটু স্পষ্ট করবেন। দেশীয় কোম্পানির কথাটি আপনি তুলছিলেন মুন্সি ফয়েজ আহমেদ। একটা বিরতি নিয়ে আসছি, ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার হাবিব মিল্লাত এমপি বিরতির আগে মুন্সি ফয়েজ আহমেদ যে বিষয়টি বলছিলেন, টিকা উৎপাদন, দেশে টিকা উৎপাদন, দুটি বিষয় একটু যদি বলেন আমাদেরকে। যে দেশীয় টিকা, আমরা জানি গ্লোব বায়োটেকের টিকা, সেটির উৎপাদনের মানে সেটির অগ্রগতি কেমন এটিও একটু জানবো। এবং আমরা শুনছি রাশিয়ার টিকা, চীনের টিকাও আমরা উৎপাদন করব বাংলাদেশে, আমরা কি তার অনুমতি পেয়েছি? সেখানেও অগ্রগতিটা কেমন? আপনি দেখেন যে আসলে বাংলাদেশের 3টি কোম্পানির সামর্থ্য রয়েছে যে টিকাগুলো
আমি নাম বলতে পারি ইনসেপ্টা, পপুলার এবং আরেকটি হয়েছে হেলথ কেয়ার। তারা টিকা উৎপাদনে সক্ষম, কিন্তু তারা উৎপাদন করছে বিভিন্ন ধরনের টিকা, কিন্তু এই উৎপাদনে সক্ষম অর্থ না যে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, রিসার্চ করব, সেই রিসার্চ করে টিকা তৈরি করব, সেটা ট্রায়াল করব, ট্রায়াল করে ট্রায়াল পাস করলে আমরা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করব। আমাদের অবস্থানটি হচ্ছে এইসব ফার্মাসিউটিক্যালের যে তারা যদি চায়না বলেন, রাশিয়া থেকে যদি এর র ম্যাটেরিয়াল চলে আসে, আমি সহজ ভাষায় বলছি, যে চলে আসে, তাহলে এইখানে তারা সেইটা বোটলিং করে, সিলিং করে, ফিলিং করে, তারা প্যাকেজিং করে বাংলাদেশের জনগণকে দিতে পারবে। যেদিন চুক্তি স্বাক্ষরিত হবে, বাংলাদেশের যে সক্ষমতা রয়েছে তাতে আজকে বা যেদিন চুক্তি স্বাক্ষরিত হবে এবং যেদিন কাজ শুরু হয়ে যাবে, সেই দিন থেকে 3-4 মাসের মধ্যে এইটা দেওয়া সম্ভব। এবং বাংলাদেশের যদি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং এই সমস্ত কোম্পানিগুলোকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশে 5 কোটি ডোজ টিকা উৎপাদন করা সম্ভব, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে। আর গ্লোব বায়োটেকের যেটি কথা বলেছেন, সেটি কিন্তু একদমই ইনিশিয়াল স্টেজে। তারা কিন্তু বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে পারমিশন চেয়েছে ফেজ 1 ট্রায়ালের জন্য, এবং তাতে যাচাই বাছাই চলছে। সেটা যদি পারমিশন পায়, ফেজ 2, ফেজ 3, এইটা নিয়ে কিন্তু অনেক লম্বা সময় ধরে চলবে। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি রিসার্চকে উৎসাহ দিতে হবে এবং দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি হোক বেসরকারি হোক, আমাদের সেটা দেখার এখন সময় নেই। আমরা এখন তাদেরকে উৎসাহিত দিয়ে যাতে টিকাটি আমরা দেশেই তৈরি করতে পারি, অন্তত প্রাথমিক। ধন্যবাদ ডাক্তার হাবিবে মিল্লাত। আরেকটি প্রসঙ্গ যে ভারতে, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে বারবার কারণ হচ্ছে এই জনসমাগম এবং টিকাদানের ধীরগতি, দুটো বিষয় বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে ঈদ যাত্রায় যে ভয়াবহ জনসমাগম হচ্ছে এবং টিকাদান, তো যেটি তৌহিদ হোসেনও বলছিলেন, মাঝখানে একটা গ্যাপই পড়ে যাচ্ছে। এখন আমাদের পরিণতি কেমন হতে পারে? আপনাকে একটা তথ্য দেই, সেটি হচ্ছে যে সারা পৃথিবীতে মাত্র 6টি দেশে গণটিকা ম্যাস ভ্যাকসিনেশন শুরু হয়েছে, বাংলাদেশ তার অন্যতম একটি। বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অন্যান্য দেশের তুলনায়, কয়েকটি দেশের তুলনায় কম, কিন্তু পৃথিবীর যদি 200-250 দেশ থেকে থাকে, তাদের মনে করেন 180টির চেয়ে বেশি, বা আরো 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 হয়তো বেশি হতে পারবে। সুতরাং আমরা যে 1,03,00,000 টিকা এনেছি এবং 90 লক্ষ লোকের মানুষকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে, এটা কিন্তু বিরাট একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আমাদের একটি সমস্যা হয়ে গেছে, যাদের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে এবং যাদের সেকেন্ড ডোজটি এখনো দেওয়া হয়নি, তাদের মধ্যে গ্যাপটি হচ্ছে 25-26 লাখ মানুষ। তার 13 লক্ষ থাকলে আরো 13 থেকে 15 লক্ষ টিকা বা 15 থেকে 20 লক্ষ টিকা আমাদের প্রয়োজন এদেরকে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা যদি সিদ্ধান্ত নেই যে এখন তো 40 বছরের উপরে দেওয়া হচ্ছে, যে 18 বছরের উপরে সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, তখনই ওই 20-25 কোটি টিকা লাগবে। তখন যে কথাটি বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে টিকাটা আসা দরকার, এর মধ্যে যে চায়না থেকে এসছে, কিন্তু আমাদের সত্যিকার অর্থেই এখন পর্যন্ত কোনো কনফার্মেশন নাই যে কোথা থেকে টিকা আসবে এবং গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে সুখের খবর, যারা 5 ডোজটি নিয়েছেন তাদের জন্য এটি যে WHO থেকে বলে দেওয়া হয়েছে যে আগে বলা হয়েছিল 8 সপ্তাহ, এখন বলা হয়েছে 12 সপ্তাহ বা তার কিছু বেশি সময় অপেক্ষা করলে হবে। সুতরাং আমাদের দেশে যারা ফার্স্ট ডোজ নিয়েছেন তাদের অন্তত 3 মাস সময় হাতে আছে, আর যারা ফার্স্ট ডোজ এখনো নেননি তাদের জন্য আমরা আশা করছি যে এটা মে মাস, জুন, জুলাই, অগাস্টে 1 কোটি টিকা দেশে আসবে, হয়তোবা চাইনিজ টিকা দেশে আসবে, তখন হয়তো তাদেরকে টিকা দেওয়াটি সম্ভব হবে। তবে তারপরে আমি মনে করি অনেক ধন্যবাদ ডাক্তার হাবিবে মিল্লাত। কিন্তু সেই সময়ের মধ্যেও অ্যাস্ট্রাজেনেকার টিকাটি আসবে কিনা সেটি নিয়েও তো আমরা নিশ্চিত হতে পারছি না, যে সময়টি ফার্স্ট ডোজের জন্য অপেক্ষা করবেন তারা। না, অ্যাস্ট্রাজেনেকার টিকাটি আসতেই হবে। সেটা সিরাম ইনস্টিটিউট থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, না অস্ট্রেলিয়া থেকে আসবে, সেটা আমরা চেষ্টা করছে সব জায়গায়, বা অন্য কোনো দেশ থেকে আসবে। জি ধন্যবাদ, আমার মনে স্পষ্ট। ডাক্তার হাবিব মিল্লাত এমপি, আপনাকে ধন্যবাদ। জনাব তৌহিদ হোসেন, মানে উন্নত যেগুলো টিকা দেবার ব্যাপারে, যেমন যুক্তরাষ্ট্রের কাছে টিকা রিজার্ভ আছে, এরকমটা আমরা জানতে পাচ্ছি। তারা এখন শিশুদেরকে দেবার চিন্তা করছে, শিশু কিশোরদেরকেও, যেখানে অন্যান্য দেশে মানে টিকার জন্য এমন হাহাকার। কেমন ভূমিকা রাখছে এই যে দেশগুলোর নেতৃত্ব দেবার কথা তারা? আমি শুধু এটাতে একটা কথা বলবো, সেটা হলো যে নেতৃত্ব অথবা যাই হোক না কেন, সেটা কিন্তু মানুষ তার নিজের শক্তি দিয়ে করার চেষ্টা করে। যে দেশগুলি শক্তিশালী তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে অনেক ক্ষেত্রে, কিন্তু নেতৃত্ব দেখবো যাই করুক, সবসময় মাথার পেছনে থাকে নিজের স্বার্থ, এবং তারা তাদের স্বার্থে দেখছে যে তাদের জন্য তাদের দেশের সবাইকে ইমিউনাইজ করা প্রয়োজন আগে, তারপরে অন্যদের কথা। তবে যেটা হতে যাচ্ছে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন তারা বলছে যে তাদের কাছে 6 কোটি অ্যাস্ট্রাজেনেকা টিকা আছে, যেটা তাদের আপাতত লাগার কোনো সম্ভাবনা নেই, সেটা তারা বিভিন্ন দেশে পাঠাবে, ইনক্লুডিং ইন্ডিয়া এবং ব্রাজিল। আমরা সেখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করছি। আমি নিশ্চিন্ত যে হাবিব মিল্লাত এটা জানেন।
ওটা পেলে কিন্তু আমাদের যে উপস্থিত সমস্যাটা, যেটা স্পেসিফিক্যালি ওই অ্যাস্ট্রাজেনেকা, Second dose। সেই সমস্যাটা, আমাদের সেকেন্ড ডোজের যে সমস্যাটা, সেই সমস্যাটা কেটে যাবে বলে আমরা আশা করছি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় একটু ছোট্ট করে যদি মুন্সি ফয়েজ আহমেদ আপনি বলেন যে আমরা দেখছি ভারতে এই অবস্থার কারণে এখন মোদী সরকারকে দায়ী করা হচ্ছে। আমরা প্রার্থনা করি, আশা করি আমাদের দেশে এরকম অবস্থা না হোক। যদি আমাদের দেশের পরিণতি খারাপ হয় ঈদের পর, তাহলে কি সরকার দায় এড়াতে পারবে? কোনো ভালো জিনিসের যেহেতু সরকার একটা ক্রেডিট নেয়, ভালো দেশের কোনো খারাপ হলে সেটার জন্য কিছু না কিছু দায়িত্ব সরকারের উপর সবসময় বর্তায়। কিন্তু আমাদের সরকার কি পরিমাণ চেষ্টা করছে সেটা আমাদের লোক তো দেখছে। সেইটার উপরে ভিত্তি করে লোকজন যখন ঠিক করবে যে না, এই পর্যন্ত কিন্তু দেশের মানুষ সরকারের কাজে খুব বেশি ক্ষুব্ধ নয়। বিভিন্ন ছোট এক একটা সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন জন প্রশ্ন করে থাকতে পারে, কিন্তু ওভারঅল আমি মনে করি যে সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোতে মানুষ মোটামুটি সন্তুষ্ট মনে করা হচ্ছে যে এসব কাজে লাগছে। আর কিছুটা একটা জিনিস আছে যেটা আমরা সবাই বলি, আমিও বলছি আবার, সেটা যে আল্লাহর রহমতও আছে আমাদের উপরে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের যতই যা বলি, আমাদের যা প্রস্তুতি আছে, আমাদের যা অবকাঠামো আছে, তাতে এটা একটু বড় রকমের ছড়িয়ে গেলে আমরা কিন্তু খুব খারাপ অবস্থায় পড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে অনেক রহম করেছেন, আর সাথে সাথে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করছে, অনেক মানুষ বুঝছে, তারা চেষ্টা করছে সতর্ক হওয়ার, অনেক সময় হচ্ছে না। তো সেই টানাপোড়েন সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা ভালো আছি। যদি অবস্থা বেশি খারাপ হয় তখন মানুষ তো দোষ দিতে শুরু করবে। এটা এখনো যেমন রাস্তায় বাড়িতে ফেরত যেতে পারছে না, তখন সরকারকেই তো দুষছে সবাই। কিন্তু কি করবে, সরকারের তো বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে। সরকার চাচ্ছে না যে লোকজন যাক, সেই জন্য কঠিন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে তো আটকাতে পারছে না। তো সেটাও, এগুলো নিয়ে বিভিন্নভাবে, যেমন একটু আগে আমরা আলাপ করছিলাম যে এটা নিয়ে বারবার নতুন করে চিন্তা করার সুযোগ আছে, এবং যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো আটকে থাকা না। অবস্থার পরিবর্তন হলে সাথে সাথে আমাদের একটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত, নমনীয়তা থাকা উচিত, যাতে আমরা অবস্থার সাথে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যেটা করা উচিত, যেটা আমরা মনে করি যে করা উচিত, সেটার জন্য সচেষ্ট হতে পারি, বসে থাকা। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ। একদম লাস্ট লাইন যদি ডক্টর হাবিবুল মিল্লাত, সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে যাচ্ছে কিনা, সরকারকে আরো একটু প্রম্পট হওয়ার প্রয়োজন আছে কিনা? আপনাকে একটি তথ্য দেই, সেটি হচ্ছে যে পৃথিবীর ধনী 10টি দেশ 75% টিকা নিজেদের নিয়েছে, বাকি 25% টিকা সারা পৃথিবীর মানুষ ভাগ করে নিচ্ছে, এবং তার মধ্যে বাংলাদেশ বড় একটি অংশ নিয়ে এসছে। সুতরাং সরকার এই কাজটি ভালোই করেছে। আরেকটি কথা আপনাকে চিন্তা করে, ওই 75% যারা নিয়েছে, এই টিকাগুলোর এক্সপায়ারি ডেট, মেয়াদ কিন্তু খুব সীমিত, মাত্র কয়েক মাস। তারা যদি সঠিকভাবে সেগুলো ব্যবহার না করে ঘরে ফেলে রাখে, তাহলে কিন্তু টিকাগুলো নষ্ট হবে। এই জন্যই হয়তো তারা উৎসাহিত হচ্ছে এই টিকাগুলো অন্য দেশগুলো দেওয়ার জন্য। শেষ করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর হাবিব মিল্লাত। এই ধনী দেশগুলোর এগিয়ে আসা আমরা নিশ্চয়ই সেটি আশা করতে চাই। ধন্যবাদ হাবিব মিল্লাত, ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। মুন্সি ফয়েজ আহমেদ, বিদায় নিচ্ছি রাজকান থেকে।